নমস্কার বন্ধুরা, যারা এতক্ষণ অপেক্ষা করছিলেন তাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি রূপক সাহার লেখা ফাঁদ এই উপন্যাসটির ষষ্ঠ পর্ব। আজকে যেহেতু 25শে ডিসেম্বরের প্রাক্কাল, তাই জন্য ছোট্ট বন্ধুদের জন্য আগে আমি একটা ছোট্ট উপস্থাপনা করেছি। এবার আপনাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা শুরু করছি ফাঁদের ষষ্ঠ পর্ব। আমরা এতক্ষণ যেটা দেখেছি তার ছোট্ট একটুখানি বলি যে আমরা দেখতে পেয়ে গেছি যে একজন এই উপন্যাসে আরেকটি নতুন ক্যারেক্টার, আরেকটি নতুন চরিত্র ইন্ট্রোডিউস হয়ে গেছে। সে বোম্বের একজন খুব বিখ্যাত অভিনেতা, যার আবার একটা ছবি অস্কারেও নমিনেট হয়েছে, এরকম আমরা জানতে পেরেছি। এবং সে এরকমভাবে অ্যাপ্রোচ করছে, সে আসবার চেষ্টা করছে এইভাবে যে সে শুধু একা নয়, তার বান্ধবী এসেছেন তার সঙ্গে। এবং সেই সাথে সাথে আমরা দেখছি যে তিনি বলছেন যে আগামভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি একজন একজন প্রডিউসার আর একজন স্ক্রিপ্ট রাইটার, আর এইরকম এদেরকে নিয়েও আসতে চাইছেন, তাদেরকে নিয়ে তিনি সংসার ছাড়তে চাইছেন, যেটা নির্বাণ আশ্রমের যিনি প্রধান এই আচার্য সত্যানন্দ, তার কাছে এটা একটুখানি সন্দেহজনক লেগেছে। তো আসুন, হ্যাঁ, এবং এখনো পর্যন্ত নীলের কি হলো তারপর, সে তো জাহ্নবীর সঙ্গে গেছে, আমরা জানি না তারপর কি হলো, এবং প্রেমানন্দেও যে খুন হয়েছেন সেই সম্বন্ধে আমরা আরেকটা খবর নতুন জানতে পেরেছি যে সিআইএ যিনি স্মিথ ছিলেন, যিনি 1 বছর আগে রিটায়ার করেছেন, তিনি একটা খবর দিয়েছেন যে ইসরায়েলের একজন কোনো আন্তর্জাতিক আর্মস ডিলিং হবে, এবং সেটা গুপ্ত পথে হবে। তো এই অবধি গল্পটা রয়েছে। এবার আমরা এর আগে এগোবো। তো দেখি, প্রেমানন্দের মৃত শরীর দাহ করা হচ্ছে নদীর ধারে। দূরে দাঁড়িয়ে দেখছেন জেন্টিলি। পাহাড়ের দিকে সূর্য অনেক আগে অস্ত গেছে। ওদিককার ঘন জঙ্গল থেকে গাছ কেটে কাঠ নিয়ে এসেছেন সন্ন্যাসীরা। কাঠের শয্যায় শুইয়ে দিয়েছেন মুন্ডহীন দেহটাকে। অন্ধকারে দামাল হাওয়ায় দাউ দাউ করে জ্বলছে চিতা। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন জেন্টিলি। ভারতীয় হিন্দুদের পারলৌকিক ক্রিয়া অদ্ভুত ধরনের। একটু পরেই শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীতে আর কোনো চিহ্নই থাকবে না প্রেমানন্দের। কি অনিত্য জীবন! কাল ঠিক এই সময়টায় ওরা দুজন আসছিলেন ধর্মনগরের দিকে। আজ প্রেমানন্দ নেই। চিতার আশপাশে 5-6 জন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন আচার্য সত্যানন্দকে ঘিরে। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু আগুনের আঁচ সবার চোখে মুখে। দুপুর থেকে একটা জিনিস জেন্টিলি বুঝতে পারছেন, আশ্রমে শান্তি নেই। সত্যানন্দকে পছন্দ করছেন না অনেকে। একটা বিদ্রোহ ধূমায়িত হচ্ছে ধীরে ধীরে। ধর্মনগরে আচার্যের বিরুদ্ধে আগে কখনো তিনি কোনো কটু কথা শোনেননি। আজ সারা দিনে আশ্রমের নানা প্রান্তে প্রকাশ্যেই অনেক সমালোচনা শুনেছেন। এর আসল কারণটা কি তা অবশ্য বুঝতে পারেননি জেন্টিলি। তবে টের পাচ্ছেন প্রেমানন্দের অস্বাভাবিক মৃত্যুর জন্য অনেকেই দায়ী করছেন সত্যানন্দকে। প্রেমানন্দের সঙ্গে কি কোনো কারণে মতবিরোধ হয়েছিল আচার্যর, কে জানে। কাল ধর্মনগরে আসার সময় নানা কথা হচ্ছিল প্রেমানন্দের সঙ্গে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ উনি জানতে চেয়েছিলেন, মিস্টার জেন্টিলি এবার কি কয়েকটা দিন থাকবেন? জেন্টিলি নিজেও ঠিক করে আসেননি কতদিন থাকবেন, তাই ভাষা একটা উত্তর দিয়েছিলেন। তখনই প্রেমানন্দ বলেন, আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করার আছে, কিন্তু কথাগুলো যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। জেন্টিলি বলেছিল, কি ব্যাপারে, এখন বলা যাবে? না, এখন না। কথাগুলো আশ্রমের স্বার্থে আমাকে বলতে হবে। তার আগে ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে আমি আলোচনা করে নিতে চাই। একটু আগে নিজের চোখেই তো দেখলেন আশ্রমিকদের সঙ্গে গ্রামবাসীদের সম্পর্ক কতটা খারাপ। এর একটা বিহিত করতে হবে, পার্মানেন্ট সলিউশন। না হলে অহেতুক কতগুলো প্রাণ যাবে ভবিষ্যতে। আপনাকে একটু সাহায্য করতে হবে আমাকে। নিশ্চয় করব, অবশ্য আমার পক্ষে যদি সম্ভব হয়। ভেবেছিলাম কাল বিকালের দিকে একবার পুরুলিয়া শহর থেকে ঘুরে আসব। আকাশ হোটেলে আমার এক বন্ধুর আসার কথা আছে ঝাড়খণ্ড থেকে। ঠিক আছে, ওখানে যাব না, আমরা কাল বিকালেই কথা বলে নিতে পারি। প্রেমানন্দ সোৎসাহে বলেছিলেন, খুব ভালো হয়। ওই সময়টায় আমি রোজ জঙ্গলের দিকে হাঁটতে যাই, হাঁটতে হাঁটতে না হয় কথা বলা যাবে। সেই সুযোগটা আর পাওয়া গেল না।
জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে জেন্টেলি ভাবতে লাগলেন কাল কি বলতে চেয়েছিলেন প্রেমানন্দ, কি সাহায্য চাইতেন। আচ্ছা, মা শকুন্তলাকে জিজ্ঞাসা করলে কি তা জানা যাবে? নিজেকেই প্রশ্নটা করলেন জেন্টেলি। মেক্সিকান এই মহিলা ছিলেন প্রেমানন্দের সাধন সঙ্গিনী। বয়স মধ্য 40, এখনও অসাধারণ সুন্দরী এবং মারাত্মক সেক্সি। পূর্বজীবনে নাকি মা শকুন্তলা একবার মিস মেক্সিকো হয়েছিলেন। তখন নাম ছিল জেনিফার ফার্নান্ডেজ। সিসিটিভির ফুটেজে এই মহিলার ছবি দেখেই আজ দুপুরে জেন্টেলি চমকে উঠেছিলেন। গভীর রাতে এই মা শকুন্তলা প্রেমানন্দের কটেজে গিয়েছিলেন। আশ্রমের রীতি অনুযায়ী এটা কোনো গর্হিত অপরাধ নয়। ইচ্ছে হলে সাধন সঙ্গীরা সহবাস করতেই পারেন। সিসিটিভির পর্দায় মহিলার মুখ জুম করতেই আচার্য সত্যানন্দ তাকে চিনতে পারেন। খুনের প্রসঙ্গে মা শকুন্তলার সঙ্গে এতক্ষণে নিশ্চয়ই কথা বলেছেন আচার্য সত্যানন্দ। দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা জেন্টেলি জানেন না। হাত ঘড়ির দিকে তাকিয়ে জেন্টেলি দেখলেন প্রায় 7:30 বাজে। এবার কটেজে ফেরা দরকার। সারা দিনে স্নান করার সময় পাননি। খুন রহস্যে অনাবশ্যক অনেক সময় নষ্ট করে ফেলেছেন। তার মনে পড়ল চট করে স্নান সেরে নিয়ে এক্ষুনি ডাইনিং হলে যেতে হবে। ডিনার করার পর অতিথিদের মেডিটেশন হলে যাওয়া বাধ্যতামূলক। এই আশ্রমে রাত 8টা থেকে 9টা পর্যন্ত ডিনারের সময়, তারপর 9টা থেকে 10টা পর্যন্ত মেডিটেশন বা রিল্যাক্সেশন, যার যা ইচ্ছা। মেডিটেশন হলের একদিকে প্রায় 1000 মানুষ একসঙ্গে বসে ধ্যান করতে পারেন। অন্যদিকে রিল্যাক্সেশন হল, সেখানেও 1000 মানুষ রিল্যাক্স করতে পারেন। হলঘরের মেঝেটা সাদা মার্বেল পাথরের, ছাদ আর দেওয়াল পুরোটাই ধবধবে। সাদা মস্কুইটো নেট দিয়ে ঘেরা। ঘরের ঠিক মাঝখানে আচার্য স্বরূপানন্দের বিশাল মূর্তি রয়েছে। তার ঠিক পিছনের দেওয়ালে নরম সাদা আলো দিয়ে ওম কথাটা লেখা। পুরো হলঘরে হালকা নীলাভ আলো। ধর্মনগরে এলে কখনো রিল্যাক্সেশন সেশন নষ্ট করেন না জেন্টেলি। ওখানে গিয়ে বসলে মনটা প্রশান্তিতে ভরে যায়। হলঘরে মৃদু স্বরে শাস্ত্রীয় সঙ্গীত বাজে। এক প্রান্তে দুটো বিশাল পর্দায় ভিডিও ক্লিপিংস মারফত রিল্যাক্স করার প্রণালী দেখানো হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল করার প্রক্রিয়া, সম্ভোগের আগে শরীরের এনার্জি রিচার্জ করে নেওয়ার উপায় বলে দেওয়া হয়। হলঘরেই যে যার মনোমতো পার্টনার বেছে নিতে পারেন। রোজ একই পার্টনার বেছে নিতে হবে তার কোনো মানে নেই। আচার্য স্বরূপানন্দের দর্শন অনুযায়ী অবদমিত যৌনতা মানুষকে অমানুষ করে তুলছে। তাই অবাধ যৌনতা মানুষকে নির্বাণ লাভের দিকে এগিয়ে দেবে। ভারতীয় যোগীর এই দর্শন সত্যি কিনা তা পরীক্ষা করার জন্যই একদিন ধর্মনগরে হাজির হয়েছিলেন জেন্টেলি। ধর্মনগরের রাস্তাঘাট সব ভারতীয় মুনি ঋষিদের নামে। জেন্টেলি যে কটেজে উঠেছেন সেটি ঋষি বিশ্বামিত্র সরণিতে। নদীর ধার থেকে বিশ্বামিত্র সরণির দিকে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো জেন্টেলির। একটা মানুষ খুন হয়ে গেল, অথচ স্থানীয় প্রশাসন সে সম্পর্কে কিছুই জানল না। ইউরোপে ভাবা যায়? সত্যানন্দের মুখে আজই তিনি শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন। পুরুলিয়ায় সরকার নিয়ন্ত্রিত কোনো বার্নিং ঘাট নেই। তার মানে যে কেউ খুন হয়ে যেতে পারেন, আর তার দেহ দাহ করে খুন করার সময় সব প্রমাণ লোপাট করে দেওয়া যেতে পারে। সরকারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। আশ্চর্য, একটু পরেই প্রেমানন্দ এক মুঠো ছাই হয়ে যাবেন। তখন তো প্রমাণ করাই মুশকিল হয়ে যাবে যে এই নামে কেউ ছিলেন। আনমনা হয়ে রাস্তা দিয়ে হাঁটছেন জেন্টেলি। দুপাশে দেবদারু গাছের সারি। মৃদু বাতাসে গাছের পাতার সরসর আওয়াজ শোনা যাচ্ছে। বছরের এই সময়টায় সেপ্টেম্বর মাসে ধর্মনগরের আবহাওয়া বিকেলের পর খুব মনোরম থাকে। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বেশি, কিন্তু সন্ধ্যের পর ঝুপ করে ঠান্ডা নেমে আসে। ঠান্ডা লাগছে দেখে কাউন্টি ক্যাপটা মাথায় চাপিয়ে নিলেন জেন্টেলি। তখনই শুনতে পেলেন মেয়েলি গলায় কেউ ডাকছেন, মিস্টার জেন্টেলি, হাই। ঘাড় ঘুরিয়ে জেন্টেলি দেখলেন মা সত্যবতী গাছের আড়াল থেকে বেরিয়ে আসছেন। তিনি একা নন, একজন অল্প বয়সী মেয়েও আছে তার সঙ্গে। মা সত্যবতীর সঙ্গে তাকে অনেকবার দেখেছেন, কিন্তু জেন্টেলি মেয়েটার নাম মনে করতে পারলেন না। পিছু হটে নমস্কারের ভঙ্গিতে তিনি বললেন, জয় শান্তি। জয় শান্তি। পাল্টা নমস্কার করে মা সত্যবতী বললেন, আপনার সঙ্গে জরুরি কয়েকটা কথা ছিল, এখানে বলবেন? এদিক ওদিক তাকিয়ে তারপর মা সত্যবতী বললেন, আমার কোনো অসুবিধে নেই। শুনলাম আচার্য প্রেমানন্দের খুন নিয়ে আপনি তদন্ত করছেন। জেন্টেলি বললেন, ঠিক তদন্ত নয়, আচার্য সত্যানন্দকে আমি সাহায্য করেছি মাত্র। কি বুঝলেন মিস্টার জেন্টেলি?
আপনার কি মনে হলো এটা বাইরের লোকের কাজ? মনে হয় না বাইরে থেকে এসে কেউ খুন করেছেন। ধর্মনগরে ঢোকা বা বেরোনোর 7টা গেটের ফুটেজ আমরা খুব খুঁটিয়ে দেখেছি। সন্ধ্যে 7টার পর গেট আর খোলা হয়নি। রাতে পাঁচিল টপকে কেউ যে ঢুকবে তার সম্ভাবনাও কম। কেননা আপনি তো জানেন 1 ডজন ট্রেন্ড ওয়াচডগ ছাড়া থাকে পাঁচিলের কাছাকাছি অঞ্চলে। আমার মনে হয় খুনি আগে থেকেই প্ল্যান করে ভিতরে ঢুকেছিল। সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে। সেই অস্ত্রটা কি আপনারা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত বিকেলের দিকে পাওয়া গিয়েছে, গোয়াল ঘরের পিছনে যেখানে জলাশয় আছে তার ঢালে। স্নিফার ডগ সেটা খুঁজে বের করেছে। আমার মনে হয় মার্ডারার এখনও ধর্মনগরেই আছে। সে এমন শক্তিশালী মানুষ যে আচার্য প্রেমানন্দের মতো বলবান ব্যক্তির মুন্ডু এক কোপে ধর থেকে আলাদা করার মতো ক্ষমতা রাখে। আপনি কি করে নিশ্চিত হলেন মার্ডারার এখনও ধর্মনগরে রয়েছে? আমি নিশ্চিত, কেননা রেকর্ড বলছে কাল সন্ধ্যাবেলায় আমি আর আচার্য প্রেমানন্দ ধর্মনগরে ঢোকার পর থেকে আর আজ সকাল পর্যন্ত কেউ বাইরে যাননি। বাইরে থেকে অবশ্য ভিজিটার্স এসেছেন। কারো উপর আপনাদের সন্দেহ হচ্ছে? এই মুহূর্তে আশ্রমে গেস্ট রয়েছেন 587 জন, তার মধ্যে বিদেশি 322। শুনলাম আচার্য সত্যানন্দ 2-3 দিনের মধ্যেই ওয়াশিংটনে যাচ্ছেন কি একটা কনফারেন্সে। ওর সঙ্গে বিদেশি ভক্তদের বিরাট একটা দলও যাবে। সেটা প্রায় 200 জনের দল। এরা কেউ মার্ডার করবেন বলে মনে হয় না। আশ্রমিকদের সন্দেহ করারও কোনো কারণ আমরা দেখিনি। বাকি রইল আশ্রমকর্মী, হস্টেলের ছাত্রছাত্রী, শিক্ষক ও ঠিকা কাজের লোকেরা। প্রত্যেকের বায়োডাটা তন্ন তন্ন করে দেখেছি, খুনের মোটিভ এখনও দেখতে পাচ্ছি না। অথবা এদের কারোর মধ্যে খুন করার ক্ষমতা। আচার্য দেবানন্দের কোনো সন্ধান করতে পেরেছেন? হ্যাঁ, ওকে পাওয়া গিয়েছে মা মুক্তকেশীর কটেজে। উনি এবং মা মুক্তকেশী অচৈতন্য অবস্থায় পড়েছিলেন কটেজে। আমরা জানতে পেরেছি রাত ঠিক দুটোর সময় মা মুক্তকেশী ফোন করে ওকে ডাকেন। সিকিউরিটি কন্ট্রোল রুম ছেড়ে আচার্য দেবানন্দ কেন মা মুক্তকেশীর ঘরে গিয়েছিলেন সেটা জানতে পারলে তদন্তে সুবিধে হবে। নিশ্চয়ই কোনো আর্জেন্সি ছিল, না হলে আচার্য দেবানন্দ এমন দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করতেন না। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনও তাদের জ্ঞান ফেরেনি। আপনাকে আরও একটা প্রশ্ন করব, আশা করি আমার কাছে লুকাবেন না। কাল ধর্মনগরে আসার সময় আচার্য প্রেমানন্দ কি আপনাকে কিছু বলেছিলেন? প্রশ্নটা শুনে জেন্টেলি চমকে উঠলেন। নিজেকে ধাতস্থ করে তিনি বললেন, বলতে চেয়েছিলেন কিন্তু বলেননি। আজ বিকালে সে কথা বলতেন, কিন্তু আপনি জানলেন কি করে? আমি জানি, আমি আপনাকে সেই কথাগুলো বলবো, তবে এখন নয়, আচার্য সত্যানন্দ ওয়াশিংটনে চলে যাওয়ার পর। এই কদিন এইখানে যত অস্বাভাবিক ঘটনাই ঘটুক না কেন, আমাকে কথা দিন আপনি চলে যাবেন না। শুনে ভেতরে ভেতরে খুব অবাক হলেন জেন্টেলি। ধর্মনগর আশ্রমের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী হলেন মা সত্যবতী। ইচ্ছা করলে তিনি আচার্য সত্যানন্দের মুখ থেকেই প্রেমানন্দের খুন হওয়া নিয়ে সব কিছু জানতে পারতেন, কিন্তু তা না করে মা সত্যবতী তাকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? তাহলে কি আচার্যর সঙ্গে মা সত্যবতীর মতবিরোধ হচ্ছে? বিশ্বাস করতে অবশ্য মন চাইছে না, কেননা যতদূর তিনি জানেন মা সত্যবতী আচার্যর সাধন সঙ্গিনী। দুজনে একই ছাদের তলায় থাকেন। অবাক হলেও কোনো প্রশ্ন না করে জেন্টেলি বললেন, আপনি যখন বলছেন তখন থাকবো, কথা দিলাম। ডাইনিং হলে ঢুকে জাহ্নবী বলল, আমাদের এখানে আমিষ চলে না, আপনার বোধ হয় অসুবিধে হবে তাই না? কথাগুলো বলেই মেয়েটা মিষ্টি করে হাসলো। ওর হাসিটা এত সুন্দর যে নীল এক পলকের বেশি তাকিয়ে থাকতে পারল না। ও মুখ ফিরিয়ে ডাইনিং হলের দিকে তাকালো। আতপ চালের মিষ্টি একটা গন্ধ হলের ভিতর ভেসে আসছে। মনে হয় দেরাদুন থেকে আনা ভালো দামের বাসমতি চাল। নীলের পেট চুঁচুই করে উঠল। এখন ওর যা অবস্থা, তাতে আমিষ নিরামিষ বাছবিচার করার কোনো প্রশ্নই ওঠে না। পুরুলিয়ার বাড়িতে বেশিরভাগ দিন ওকে নিরামিষ খেতে হয়। খেতে বসার সময় কাকিমার তিতকুটে মুখটা দেখলে এমনিতেই ওর খাওয়ার আগ্রহ কমে যায়। বাড়িতে আদেও মাছ মাংস আসে কি না নীলের ধারণা নেই, এলেও ওর পাতে জোটে না।
নীল তাকিয়ে দেখল ডাইনিং হলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটাই এয়ার কন্ডিশনড। মৃদু স্বরে ধর্মীয় সঙ্গীত বাজছে। 4 জন বসে খেতে পারেন এমন গোটা 50 টেবিল ডাইনিং হলে। টেবিলগুলো খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা টেবিলে প্রচুর মৌসুমি ফল। লাঞ্চ শুরু হয়ে গিয়েছে, অনেক বিদেশিও বসে খাচ্ছেন। নীল হিসেব করে দেখল ডাইনিং হলে একসঙ্গে বসে 200 জন লাঞ্চ বা ডিনার খেতে পারেন। নীল কোনো দিন কলকাতার কোনো রেস্তোরাঁয় বসে খায়নি, তবে ম্যাগাজিনে পড়েছে মেনল্যান্ড চায়না, ফ্লেম অ্যান্ড গ্রিল এইসব রেস্তোরাঁ নাকি দারুণ। হঠাৎই ওর আকাশ হোটেলের ডাইনিং হলটার কথা মনে পড়ল। বীরপ্রতাপবাবু একদিন ওখানে খাইয়েছিলেন, খুব সুন্দর সাজানো গোছানো, তবে ধর্মনগরের এই ডাইনিং হলের তুলনায় সেটা কিছুই না। হলের কোণের দিকে একটা টেবিলের কাছে ওকে নিয়ে গিয়ে জাহ্নবী বলল, এখানে বসুন, আমি ম্যানেজারকে আপনার কথা বলে আসি। জাহ্নবী চলে যাওয়ার পর কিটব্যাগটা মেঝেতে রেখে নীল একটা চেয়ারে বসে পড়ল। ধর্মনগরে আশ্রমিকদের বিলাসিতার কথা নীল শুনেছিল উত্তরার বাবার মুখে, কিন্তু ভিতরে ঢোকার পর ওর মনে হচ্ছে খুব কমই শুনেছিল। পুরুলিয়ার মতো রুক্ষ একটা জায়গায় এ তো স্বর্গ। সিলিং থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে, দেওয়ালে দেওয়ালে বাহারি আলোর শোপিস, দেওয়ালের রং অফ হোয়াইট, কোথাও কোথাও লেখা ধর্মীয় বাণী। হলের এক প্রান্তে বিরাট ফ্রেমে বাঁধানো একটা অয়েল পেন্টিং নীলের চোখে পড়ল। দীর্ঘদেহী শালো-প্রাংশু এক সন্ন্যাসী, মাথায় জট, হাতে ত্রিশূল, পরনে লুঙ্গির ধরনে সাদা ধুতি। কে এই সন্ন্যাসী? নিশ্চয়ই ধর্মনগরের প্রতিষ্ঠাতা। দূর থেকেই নীল পড়ে নিতে পারলেন, ফ্রেমে লেখা আছে আচার্য স্বরূপানন্দ অবধূত। ওর সব থেকে ভালো লাগলো এতগুলো মানুষ একসঙ্গে বসে খাচ্ছেন, অথচ কারোর মুখে কোনো কথা নেই। খাবার সার্ভ করার জন্য আলাদা কোনো লোক নেই, থালি সিস্টেম। কাউন্টার থেকে থালি নিয়ে এসে আশ্রমিকরা টেবিলে বসেছেন। খাওয়া শেষ হলে থালি বিনসে রেখে আসছেন। এই সব লক্ষ্য করার ফাঁকেই নীল দেখল কাঁচের দরজা ঠেলে একদল বিদেশি ঢুকে এলেন। ডাইনিং হল প্রায় ভর্তি হয়ে গেল। বিদেশিরা বোধহয় আশা করেনি ডাইনিং হলটা এত সাজানো গোছানো হবে। অনেকে ঝাড় লণ্ঠনটার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন, দেখে নীলের খুব হাসি পেল। এরা যদি ওদের কাশীপুর রাজবাড়ির ঝাড় লণ্ঠনগুলো দেখতেন তাহলে বোধহয় অজ্ঞান হয়ে যেতেন। খাঁটি বেলজিয়ান কাঁচের তৈরি। কোন দেশের লোক ওদের ভাষা শুনে নীল আন্দাজ করার চেষ্টা করছিল। এমন সময় একটা কুপন এনে জাহ্নবী বলল, এই নিন, কাউন্টারে গিয়ে আপনাকে খাবার নিয়ে আসতে হবে, এখানে আপনা হাত জগন্নাথ। বলেই ফের ও মিষ্টি করে হাসলো। কুপনটা হাতে নিয়ে নীল বলল, আপনি খাবেন না? এখানে না, কটেজে মা আমার জন্য অপেক্ষা করবেন। মাকে খাইয়ে দেওয়ার পর আমার পালা। যান, আপনি দেরি করবেন না। বেলা 4টের সময় একটা বাস ছাড়বে খটঙ্গার জন্য। যদি ফিরে যাওয়ার ইচ্ছে থাকে ওই বাসে চলে যেতে পারেন, না হলে গেস্ট হাউসেই থেকে যাবেন। আচ্ছা, আমি চলি। যদি থাকেন তাহলে কাল সকালে ফের দেখা হবে। বলে জাহ্নবী কাঁচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। গেস্ট হাউসে গিয়ে স্নান সেরে নীল একটু ভদ্রস্থ হয়েছে। স্নান করার সময় ও হাঁটুর কাছটায় ও একটা ক্ষত আবিষ্কার করেছে। কোনো মলম লাগিয়ে নিলে ভালো হতো, হাঁটুর ঘা চট করে সারতে চায় না। ধর্মনগরে এত কিছু আছে যখন, তখন কোথাও না কোথাও ওষুধের দোকান থাকবেই, পরে কিনে নেওয়া যাবে। জাহ্নবীর শেষ কথাটাই ওর কানে বাজতে লাগলো, যদি থাকেন তাহলে কাল সকালে ফের দেখা হবে। নীল মনে মনে বলল, দেখা হবেই। ধর্মনগর থেকে এখনইও চলে যাবে না। সাদা পাগড়ি পরা যে লোকগুলো ওকে হেনস্থা করেছে তাদের শিক্ষা দিয়ে তারপর ফিরে যাবে। ওর রাজরক্ত সেটাই ওকে মনে করিয়ে দিচ্ছে। মারাত্মক খিদে পেয়েছে। কাউন্টার থেকে থালি নিয়ে আসার পর নীল দেখল ওর উল্টো দিকের চেয়ারে বসে একজন খাওয়া শুরু করে দিয়েছেন। বয়সে ওর থেকে 3-4 বছরের বড়, পরনে সাদা পাঞ্জাবি পাজামা, চোখে চশমা, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় অবিন্যস্ত চুল, গায়ের রং অসম্ভব ফর্সা। চোখাচোখি হতে ভদ্রলোক বললেন, জয় শান্তি। নীল জানে না এটাই রীতি কিনা, তবু বলল, জয় শান্তি। মনে হচ্ছে আজই প্রথম। নীল মাথা নেড়ে জানালো, হ্যাঁ। কথা বলার ইচ্ছা নেই ওর। থালির একটা খোপে বাসমতি চালের ভাত,
মুগের ডাল, আলু ভাজা, ঘি, ঝিঙে পোস্ত, মোচার ঘন্ট, আলু পটলের ঝোল আর চাটনি। ডাল আর ঘি দিয়ে ভাত মেখে ও গোগ্রাসে খেতে শুরু করলো। ভাতের পরিমাণ খুব বেশি নয়। নীল বুঝে উঠতে পারল না ভাত শেষ হয়ে গেলে কাউন্টার থেকে ফের পাওয়া যাবে কিনা। উল্টো দিকের ভদ্রলোকের জিজ্ঞাসা করাটা কি সমীচীন হবে? মনে এই প্রশ্নটা উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই ভদ্রলোক বলে উঠলেন, ভাতের দরকার হলে কাউন্টারে চলে যাবেন, যতবার আপনার ইচ্ছে। হ্যাঁ, আরে ভদ্রলোক কি টেলিপ্যাথি জানেন নাকি? নীল মনে মনে একটু অবাকই হলো। যাক, খবরটা তো অন্তত পাওয়া গেল। সৌজন্য প্রকাশ করার জন্যই খাওয়া থামিয়ে নীল বলল, আপনি এখানে অনেক দিন আছেন বুঝি? ভদ্রলোক এদিক ওদিক তাকিয়ে তারপর ফিসফিস করে বললেন, মাস ছয়েক, কিন্তু আর বেশি দিন থাকার ইচ্ছে নেই ভাই। রোজ ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আর বেশি দিন এখানে থাকতে না হয়। কেন বলুন তো? দু একটা দিন থাকলে আপনিও সেটা অনুধাবন করতে পারবেন। যাক সে কথা, আপনি কি অভিপ্রায় নিয়ে এখানে এসেছেন জানতে পারি? চাকরি। ধর্মনগরের স্কুলে টিচারের পোস্টটা নাকি খালি আছে। খাওয়া থামিয়ে ভদ্রলোক গোল গোল চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনি কোন সাবজেক্ট পড়ান ভাই? সায়েন্স। কেন বলুন তো? আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি? কেমিস্ট্রিতে এমএসসি। তবে সায়েন্সের সব সাবজেক্টই পড়াতে পারি। শুনে ফের খাওয়া শুরু করলেন ভদ্রলোক। মন দিয়ে খেতে লাগলেন। মিনিট দুয়েকের মধ্যে খাওয়া শেষ করে থালি নিয়ে এমনভাবে উনি উঠে গেলেন যেন ওর সঙ্গে পরিচয়ই হয়নি। নীল কৌতূহল ভরে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। ধর্মনগরে আর কেন থাকার ইচ্ছে নেই উনি কিন্তু বলে গেলেন না। নীলের আফসোস হলো, ওর পরিচয় জানতে চাওয়া উচিত ছিল। ধর্মনগরটা যে ওর মতো সাধারণ মানুষের জন্য নয় তা এখানে পা দেওয়ার পর থেকেই নীল বুঝতে পারছে। লোকজন সব অদ্ভুত ধরনের, মুখে জয় শান্তি বলেন বটে, কিন্তু কেউ শান্তিতে নেই। এখানে চাকরি পেলেও থাকবে কি করে সেটা ভেবে নীল আতঙ্ক বোধ করলো। হাত মুখ ধুয়ে ভদ্রলোক ওর দিকেই এগিয়ে আসছেন। কাছে এসে ফের ফিসফিস করে বললেন, আমি বনলতা উদ্যানে আপনার জন্য অপেক্ষা করব। এই ডাইনিং হল থেকে বেরিয়েই বাঁ দিকে। লাঞ্চ শেষ করে ওখানে আসুন। আপনার সঙ্গে কথা বলার দরকার বলে আমার মনে হচ্ছে। শুনে মোহগ্রস্তের মতো নীল ঘাড় নাড়ল। কথাগুলো বলেই ভদ্রলোক ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন, নীলের অস্বস্তি 4 গুণ বাড়িয়ে দিয়ে। কি বলতে চান ভদ্রলোক? এত গোপনীয়তাই বা কেন? ভদ্রলোক ভালো কিছু বলবেন বলে মনে হয় না। ও মনটাকে প্রস্তুত করেই রাখলো। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নীল ডাইনিং হল থেকে বেরিয়ে বাঁ দিকে খানিকটা এগোতেই দেখলো একটা ছোট পার্ক। সাইনবোর্ডে লেখা আছে বনলতা উদ্যান। দূর থেকেই ও দেখতে পেল শেডের নিচে একটা বেঞ্চে বসে ভদ্রলোক বই পড়ছেন। পার্কে আর কেউ নেই। গাছের আড়াল থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। পুরুলিয়া শহরে সাহেব বাঁধের পাশে এরকম ছোট্ট একটা পার্ক আছে। উত্তরার সঙ্গে অনেকবারই নীল সেই পার্কে গিয়েছে, কিন্তু কোনোবার ও এরকম ভয়ে 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 যায়নি। কাছে যেতেই চাপা স্বরে ভদ্রলোক বললেন, আমার নাম জয়গোবিন্দ গোস্বামী। আমি ধর্মনগর স্কুলের টিচার, বাংলা পড়াই। আপনার পরিচয়টা কি জানতে পারি? বেঞ্চে বসে নিজের পরিচয় দিল নীল। কেন ধর্মনগরে এসেছে তাও বলল। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বলেছিলেন আচার্য সত্যানন্দের সঙ্গে দেখা করলেই চাকরিটা হয়ে যাবে। ঠিকই বলেছেন, কিন্তু মাইনেকড়ির কথা কিছু বলেছেন কি? না, সে সম্পর্কে কিছু বলেননি। নিশ্চয়ই 8-10 হাজার টাকার কথা ভেবে এসেছেন, তাই না? কিন্তু চাকরিটা পেলেও আপনি ভাই 2.5-3 হাজারের বেশি পাবেন না। এটাই এখানকার দস্তুর। হ্যাঁ, একটাই সুবিধে, এখানে থাকা খাওয়ার খরচাটা আপনার বেঁচে যাবে, আর বাসট্রামে যাতায়াতের খরচও। কিন্তু এত কম টাকায় সকাল বিকাল দুবার স্কুলে আপনি পড়াবেন কি না সেটা ভেবে দেখুন। স্কুল সকাল বিকাল দুবেলা হয়? বীরপ্রতাপবাবু তা বলেননি? তাতে অবশ্য ওর কোনো অসুবিধা নেই, কিন্তু টাকার অঙ্কটা শুনে নীল চুপ করে গেল। পুরুলিয়ায় টিউশনি করেই ও 5,000 টাকা রোজগার করে। স্কুলে এত কম টাকা মাইনে হতে পারে ও ভাবতেও পারেনি। এই অল্প সময়ের মধ্যে ধর্মনগরে ও যা জাঁকজমক দেখেছে তার সঙ্গে টিচারদের মাইনের অঙ্কটা ঠিক মিল খায় না। ও জিজ্ঞেস করলো, মাইনেটা কম বলে কি আপনি এখানে থাকতে চাইছেন না, নাকি অন্য কোনো কারণ আছে জয়গোবিন্দবাবু? প্রথম দিনই সেটা বলে দেওয়া কি ঠিক হবে? দাঁড়ান, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আশ্রমে ঢোকার পর এরা কি আপনার ব্লাড স্যাম্পল নিয়েছে?
প্রশ্নটা শুনে অবাক হলো নীল। ও বলল, আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না জয়গোবিন্দবাবু, ব্লাড স্যাম্পল দিতে হবে কেন? এখানে এটাই নিয়ম। নতুন কেউ এলে গেস্ট হাউসে নিয়ে যাওয়ার আগে প্রথমেই তাকে ব্লাড স্যাম্পল দিতে হয়। জোর করে তাকে হাসপাতালের প্যাথোলজিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা হয় তার রক্ত HIV পজিটিভ কিনা, মানে সে এইডস রোগ নিয়ে আসছে কিনা। যার এই রোগ নেই তাকেই ধর্মনগরে থাকতে দেওয়া হয়। শুধু তাই নয়, রোগটা থাকুক বা না থাকুক সপ্তাহে একদিন আপনাকে প্যাথোলজিক্যাল সেন্টারে যেতেই হবে রক্ত দেওয়ার জন্য। কী সুখে চাকরি করছি মশাই তা বোঝার চেষ্টা করবেন। নীল বলল, শুধু এই কারণেই কি আপনি স্কুলের চাকরিটা ছাড়তে চান? দাঁড়ান, আর একটা জিনিস দেখাই, তাহলেই বুঝতে পারবেন কেন এত ঘেন্না চাকরিটার উপর। কথাটা বলেই জয়গোবিন্দবাবু উঠে দাঁড়ালেন। তারপর পাঞ্জাবির পিঠের দিকটা তুলে ধরলেন। নীল দেখল ধপধপে ফর্সা পিঠে লম্বা লম্বা লাল দাগ। দেখে ও শিউরে উঠল। ওর মুখ দিয়ে বেরিয়ে গেল, এসব কিসের দাগ জয়গোবিন্দবাবু? বেতের। পান থেকে চুন খসলে প্রায় এখানে বেত খেতে হয়। টিচাররাও রেহাই পান না ভাই। কথাগুলো বলতে বলতে জয়গোবিন্দবাবুর গলা ভারী হয়ে এলো। রাতে ধ্যানগৃহ থেকে কটেজে ফিরছেন জুইসেপ্পে জেন্টিলি, মনে অস্বস্তির কাঁটা নিয়ে। অন্যদিন ধ্যানগৃহে ঢুকলেই অন্য কোনো জগতে চলে যান, কিন্তু আজ কিছুতেই মন বসাতে পারলেন না। চোখ বুজলেই ডাইনিং হলে দেখা একটা মুখ ভেসে উঠছিল। জেন্টিলি তাকে চেনেন। আমস্টারডামের এক ব্যবসায়ী, নাম গাস হেনিং। ভদ্রলোকের সঙ্গে একবার আলাপ হয়েছিল। এক বন্ধুর মারফত উনি গোথেনবার্গের অফিসে ফোন করেছিলেন, বলেছিলেন একটা কার্গো প্লেন ভাড়া করতে চান। লাটভিয়ার থেকে সেই প্লেন কিছু মালপত্র তুলবে, সেই মাল পৌঁছে দিতে হবে করাচিতে। কি মাল কাকে পৌঁছে দিতে হবে সেদিন ফোনে হেনিং কিছুই বলেননি। দুদিন পরে উনি আমস্টারডাম থেকে উড়ে গিয়েছিলেন নাপোলিতে। খুব ব্যস্ততা দেখিয়েছিলেন, কাজটা 3 দিনের মধ্যে করে দিতে হবে। অ্যালাবারদিয়েরির কাছাকাছি উম্বেরতো রেস্তোরাঁয় বসে ওরা দুজনে কথা বলেন। মনে আছে, গাস হেনিং সেদিন নিজেকে খেলনা ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন। বলেন চাইনিজ খেলনার বিরাট বরাত পেয়েছেন, করাচি হয়ে সেই মাল কাঠমান্ডুতে নিয়ে যেতে হবে। করাচির নাম শুনেই জেন্টেলি ঠিক করে নিয়েছিলেন কাজটা করবেন না, কেননা একবার ফুয়েল নেওয়ার জন্য কার্গো প্লেন করাচিতে নামিয়ে তিনি খুব বিপদে পড়ে যান। ভাগ্য ভালো, করাচি এয়ারপোর্ট অথরিটির লোকজন প্রচণ্ড ঘুষ খায়। অনেক কষ্টের টাকা পয়সা দিয়ে সেই প্লেন ফের তিনি ওড়াতে পারেন। গাস হেনিংয়ের সঙ্গে সেবার দরদামেও পোষায়নি। প্লেন ভাড়া, কাগজপত্র বের করা, মাল ওঠানো আর নামানো নিয়ে যে পরিমাণ অর্থ জেন্টিলি দাবি করেন তা উনি দিতে চাননি। তাছাড়া নাপোলির এক মাফিয়া বন্ধুও সেই সময় পরামর্শ দেন, ভালো করে খোঁজ না নিয়ে কাজটা করা উচিত হবে না। করাচি হলো উগ্রপন্থীদের অবাধ বিচরণভূমি, প্রায় বোমা বিস্ফোরণ, খুন-খারাপি। ওখানে যে সব কার্গো প্লেন নামে তার সবকটির দিকেই ইন্টারপোল কর্তারা কড়া নজর রাখেন। একবার তাঁদের খপ্পরে পড়লে বাঁচা মুশকিল। পরামর্শটা শুনে সেদিনই পিছু হটেন জেন্টিলি। সেই ঘটনার পর বেশ কয়েকবার হুমকি দেওয়া ফোন পেয়েছিলেন তিনি, কিন্তু নাপোলিতে এই ধরনের উড়ো ফোনে কেউ ভয় পান না, তাই তিনিও গুরুত্ব দেননি। কটেজের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎই জেন্টিলি ভাবলেন, ডাইনিং হলে হেনিংকে দেখে তিনি এত বিচলিত হলেন কেন? লোকটাকে নিয়ে মাথা ঘামানোর কি দরকার আছে? হেনিং যেখানে বসে ডিনার করছিল তার উল্টো দিকের চেয়ারে বসেছিল 6 ফুটের কাছাকাছি আরও একজন। সেই লোকটার শরীর উডলিউ ডাব্লিউডাব্লিউ শোয়ের কুস্তিগীরদের মতো। চৌখো মুখ, মাথার চুল টান টান করে ঝুঁটি বাঁধা। ডিনার করার ফাঁকে ফিসফিস করে দুজনে কথা বলছিল। হঠাৎ একবার মুখ তুলে তাকাতেই হেনিংয়ের সঙ্গে চোখাচোখি হয়ে গিয়েছিল জেন্টিলির। লোকটার মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছিল কি। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেন জেন্টিলি। কোন সূত্রে উনি ধর্মনগরে তা জানার কৌতূহলও তখন হয়।
আশ্রমের যা নিয়ম তাতে যাকে তাকে ধর্মনগরে থাকতে দেওয়া হয় না, কারো না কারো সুপারিশ লাগে। হেনিংদের কথা মন থেকে সরিয়ে দেওয়ার আগে জেন্টেলি ঠিক করে নিলেন জানতে হবে কার সুপারিশের লোক দুটো আশ্রমে। ধর্মনগরে রাত 10টার পর রাস্তার সব স্তম্ভের আলো নিভিয়ে দেওয়া হয় বিদ্যুৎ বাঁচানোর জন্য। তবুও পথ চলতে জেন্টেলির অসুবিধে হচ্ছিল না। চাঁদনি রাত, ফুরফুরে বাতাস বইছে, দূরে কোথাও রাত পাখি ডাকছে। একেবারে বসন্তকালের আবহাওয়া। এই সব রাত একা কাটানোর জন্য নয়। জেন্টেলির মনে মনে আফসোস করলেন, পামেলাকে সঙ্গে নিয়ে এলে ভালো করতেন। নাপোলিতে এই বান্ধবীর সঙ্গেই এখন লিভিং করেন জেন্টেলি। পামেলা কখনো ভারতে আসেনি। ওর খুব ইচ্ছে তাজমহল দেখার। কারো মুখে বোধহয় শুনেছে আগ্রার তাজমহলের অপূর্ব স্থাপত্যের কথা, কিন্তু পুরুলিয়া থেকে আগ্রা অনেক দূর, যাওয়া আসার ঝঞ্ঝাট প্রচুর, তাই সেই কারণেই পামেলাকে তিনি আনেননি। নিজের কটেজের দিকে আরও কয়েক পা এগোনোর সময় জেন্টেলি দেখতে পেলেন উল্টো দিক থেকে হেঁটে আসছেন মা শকুন্তলা। ছিপছিপে শরীর, পরনে সাদা শিফনের শাড়ি, চুল কাঁধের ওপর এলিয়ে রয়েছে। চাঁদের আলোয় আশ্চর্য যৌন আবেদনময়ী বলে মনে হচ্ছে মা শকুন্তলাকে। এর আগে মাত্র 2-3 বার কথাবার্তা হয়েছে ওর সঙ্গে। মা শকুন্তলার মনে আছে কিনা কে জানে। পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন জেন্টেলি, হঠাৎ মা শকুন্তলা দাঁড়িয়ে পড়ে বললেন, জুইসেপ্পে না? কি আশ্চর্য, আমাকে চিনতে পারছেন না? দাঁড়িয়ে পড়ে জেন্টেলি বললেন, জয় শান্তি। একটু অবাকই হলাম, আমাকে আপনার মনে আছে দেখে। তো আজ এই অবধি, আবার কাল ফিরে আসছি। তো শুভরাত্রি।